অর্থবছরের মাঝামাঝি শুল্ক কর বাড়ানোয় তীব্র সমালোচনা বিএনপির, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। নির্বাচিত সরকার এলে সংকট সমাধানের আশা মির্জা ফখরুলের। উনি দেশনেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় লন্ডনে মেডিকেল টিমের বৈঠক, ছিলেন 3 দেশের বিশেষজ্ঞ চিকিৎসক। 3 বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলো। বিজ্ঞপ্তিতেও কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ার কারণ জটিলতা কমানোর তাগিদ। এবং ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে নানা আয়োজন, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জনগণের ওপর শুল্ক কর চাপিয়ে দেওয়ার অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে হাঁটলে এ ধরনের সংকট তৈরি হতো না। এ সরকারও বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের মূল্যস্ফীতি বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। রাজশাহীতে কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, সব কিছুর ভান্ডার এই দিন, এই ইসলাম, এই কোরআনকে বাড়াই দেয়। ইসলাম আদিনা, আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে। কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছে। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে? নিশ্চয়ই জানে। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? এতক্ষণ বক্তব্য রাখছিলেন জামাত ইসলামের আমির। ছিলাম রাজশাহীতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। রিপোর্ট পর্যালোচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড।
বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিং এর পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি, তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিং এর পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক বিষয় বেশি গুরুত্ব পেলেও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলেও অভিযোগ তার। শ্বেতপত্র পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থাপনা ও করণীয় নির্ধারণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি বড় এলাকা যেটা আলোচনার বিষয় এসেছে সেটা হলো আয়কর, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম 2টি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটিতে, যেখানে মিয়ানমার থেকে আসা যে চালবাহী জাহাজ গোল্ডেন স্টার, এমভি গোল্ডেন স্টার, সেখান থেকে চালের যেই চালানগুলো প্রক্রিয়া খালাস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন থেকে জাহাজ করে যেই চালের বস্তা সেগুলো নামানোর পর ট্রাকে তোলা হচ্ছে এবং এই ট্রাকগুলোই কিন্তু চলে যাবে খাদ্য গুদামে। আপনাদেরকে জানাতে চাই, গতকাল শুক্রবার দুপুরবেলায় কিন্তু মিয়ানমার থেকে সরকারি উদ্যোগে যে চাল আমদানি হয় সেই চালের যে 2টি জাহাজ সেটা কিন্তু দুপুর নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং তারপর বিকেল 4টা থেকে যে খালাসের প্রক্রিয়া সেটা শুরু হয়। এবং মূলত আসলে যে 2টি জাহাজ, একটি হচ্ছে এমভি গোল্ডেন স্টার, সেখানে প্রায় আমদানি হয় 22,000 টন চাল, আর অপর দিকে আরেকটি জাহাজ এমভি MCL 19 জাহাজ, সেখানে রয়েছে 2,500 টন, প্রায় 24,500 টন চাল আমদানি হয়েছে এই প্রথম দফায় মিয়ানমার থেকে। এবং সরকারি পর্যায়ে আপনারা জানেন যে মিয়ানমার থেকে প্রায় 1 লাখ টন চাল কেনা হয়েছে, তারই আসলে প্রথম 2টি চালান গতকাল শুক্রবার এসেছে। এবং মূলত মিয়ানমারের যে রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করেছে এবং প্রতি টন চালের যে দাম সেটা কিন্তু ধরা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় এই যে 618 কোটি টাকা। এবং তারা যারা এখানে কাজ করছেন যে শিপিং এজেন্সি, তারা বলছেন যে জাহাজ 2টি আসার পরেই যে নমুনা পরীক্ষা চালের ল্যাবে গিয়ে সেটা করানোর পরে আসলে যে প্রক্রিয়া সেটা শুরু হয় এবং পর্যায়ক্রমে কিন্তু আরও 8টি জাহাজে করে বাকি চালগুলো সেটা আমদানি করা হবে। এবং এর আগে আপনারা জানেন যে ভারত থেকে কিন্তু 2 দফায় চাল আমদানি হয়েছে এবং সেটা ছিল ডিসেম্বরের লাস্টের দিকে একটা চালান এবং তারপর জানুয়ারির 12 তারিখের দিকে আরেকটি চালান কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে। এবং সেই খাদ্য অধিদপ্তর থেকে বলছে যে দেশের বাজারে যে চালের দাম ঊর্ধ্বগতি, এই আমদানির ফলে সেটা ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ।
সরকারিভাবে চাল আমদানির সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম চট্টগ্রাম বন্দরের জেটিতে। শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জৌলুস হারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত 40 বছরে 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাস ভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তার পুলিশের কাছে সাধারণত আসে না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়, আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। 3 বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছে আহ্বায়ক কমিটি। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া ঠিক করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের দুর্ভোগ ও খরচ কমাতে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। সবশেষ 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশ নেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যে কটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সমস্যা জর্জরিত হয়ে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জগন্নাথ নয়, খুলনা, কুমিল্লা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার আয়োজন শুরু করেছে। কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী না পাওয়া এবং ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই এই সিদ্ধান্ত। ফার্স্টে সে আবেদন করে 1500 টাকা দেয়, 4টা বিশ্ববিদ্যালয় চুজ করলে সেখানে আরো 500 টাকা করে, এখানেই তো তার 3500 টাকা শেষ। ভর্তি হবে 10,000 12,000 দিয়ে। এরপরে দেখা গেল যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে দেখা গেল যে জগন্নাথের ছাত্র হঠাৎ করে সে দিনাজপুরে চলে যাওয়া লাগতেছে, এখানে তাকে ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ক্যান্সেলের টাকাও দেয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন শুরু হয় জানুয়ারি মাসে। গুচ্ছে থাকার ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা স্টুডেন্ট পাই দেখা যায় জুলাই মাসে, আগস্ট মাসে। এই বছর যেটা হয়েছে, আমাদের পরীক্ষা শুরুর এই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরুর 3-4 দিন আগেও ছাত্র ভর্তি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় 8 থেকে 10 বার গণবিজ্ঞপ্তি দিয়েও 2021-22 শিক্ষাবর্ষে খালি ছিল 200 আসন, 2022-23 শিক্ষাবর্ষে 650 এবং 2023-24 শিক্ষাবর্ষে 950টি আসন খালি। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছে থাকলেও সমস্যা সমাধান না হলে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আর কর্তৃপক্ষ বলছে প্রক্রিয়া ফলপ্রসূ করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি কিছু ত্রুটি বা থেকে থাকে
এটা গ্র্যাজুয়ালি আমরা এগুলি অ্যাড্রেস করে সেটাকে আরেকটু মিনিমাইজ করতে পারি, এটাকে আরেকটু আধুনিকায়ন করতে পারি। শিক্ষার্থীদের সুবিধা গুরুত্ব দিয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। গুচ্ছের পক্ষেও বক্তব্য আছে, গুচ্ছের বিপরীতেও বক্তব্য আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই অ্যান্ড লার্জ স্টুডেন্টস কমিউনিটি যা চাবে সেভাবেই করা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের না হতে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়কবাতি থাকলেও জ্বলছে না, একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়ক বাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। জাম্বুর মোড় এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। পর্যটকরা আসা যাওয়ার মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, কখন কি জানে কার কি হয়ে যায়। পুলিশ বা আশেপাশে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যক্তি যারা থাকতো তাহলে সেক্ষেত্রে মানে যারা পর্যটকরা রয়েছেন তারা আরও বেশি নিরাপদ বোধ করতো। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া এখানে। সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। কমপ্লিটলি অন্ধকার থাকে, এই রাস্তার মধ্যে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, ফলে মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সড়ক বাতিগুলো নেই, সন্ধ্যার পর অন্ধকার থাকে এবং ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনায় রেখে যদি সিসি ক্যামেরা এবং সড়ক বাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে, আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নিষিদ্ধের আইন বহাল মার্কিন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। ন্যায্য দাম না পাওয়ায় হুমকির মুখে পড়েছে বান্দরবানের রাবার শিল্প। উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের, তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি শ্রমিক। সোহেল কান্তি নাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্তুরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবারের। এখানকার মাটি ও আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ায় উৎপাদন হয় ভালো, কিন্তু রাবারের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন প্রতি কেজি রাবারের নির্ধারিত মূল্য 288 টাকা হলেও বাজারে মিলছে 150 থেকে 160 টাকা। এ কারণে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের, তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার আশঙ্কা 50,000-এর বেশি রাবার শ্রমিকের। শিল্প বাঁচাতে আমদানিকৃত রাবারের উপর 30% কর নির্ধারণ, দেশীয় রাবার পণ্যের বাজারজাতকরণ সহজীকরণের দাবি ব্যবসায়ীদের। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন খরচ হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই রাবারকে কেন্দ্র করে শুধু মালিকগণ নয়, অনেক শ্রমিক, তাদের পরিবার সবাই জড়িত। এদিকে রাবার শ্রমিকদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সুপারিশ করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের
সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দেব। বান্দরবানে 15,000 একরের বেশি জমিতে রাবার বাগান রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঝামাঝি সময়ে এসে পণ্য কেনার প্রতি বেশি মনোযোগী ক্রেতারা। সবশেষ পরিস্থিতি জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মেহানি, সরাসরি যাচ্ছে তার কাছে। শুরু থেকেই ক্রেতা কম এবং ছুটির দিন ছাড়া আসলে ক্রেতা সমাগম হচ্ছে না, এমন অভিযোগটি ছিল এবার 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে, এবং সেটির কিন্তু আসলে সেই অভিযোগটির কিন্তু আজ পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, এবং অবশেষে 18তম দিনে কিন্তু আসলে বাণিজ্য মেলা চেনা রূপে ফিরেছে। ব্যবসায়ী এবং এখানে টিকিট বিক্রেতার দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা সকাল থেকে কথা বলে যতটুকু জেনেছি যে গতকাল শুক্রবার ছিল, সেই হিসেবে মেলার তৃতীয় শুক্রবার, সেই হিসেবে কিন্তু যে গতকালকে কিন্তু মেলায় কিন্তু লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল, এবং এই ধারাবাহিকতায় কিন্তু আজ শনিবারও কিন্তু লোক সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন তারা, এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে ভিড় আরও বাড়ছে, এবং আয়োজকরাও বলছেন যে এই ভিড় আসলে দুপুরের পর আরও বেশি হবে, এবং টিকিট কাউন্টার থেকে শুরু করে মেলার যে খোলা প্রাঙ্গণ আমরা দেখেছি সবখানে কিন্তু ধীরে ধীরে সকাল থেকেই আসলে ভিড় চোখে পড়ছে, এবং বরাবরই বাণিজ্য মেলায় দেখা যায় যে সপ্তাহ পেরোলে আসলে ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে। এবারও কিন্তু আসলে তার ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু 3টি সপ্তাহ আসলে পেরিয়ে গেছে, তাই এখন কিন্তু ক্রেতার সংখ্যাও আসলে ধীরে ধীরে বাড়ছে। আজকে কিন্তু আমরা সকাল থেকে মেলায় লোকজন আসতে দেখেছি, এবং দুপুর গড়ালে অন্য দিনের তুলনায় কিন্তু আজকেও যে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হবে তার কিন্তু একটু রেশ আমরা দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় বলি, আমরা শুরুর দিনগুলোতে দেখেছি যে দেশীয় পণ্যের যে স্টলগুলো সেগুলোতে কিন্তু শুরুর দিনগুলোতে আসলে ক্রেতাদের ভিড় ছিল, এবং আজকে কিন্তু তার পরিবর্তন। আজকে কিন্তু আমরা দেখছি যে বিদেশি পণ্যের যে স্টলগুলো সেগুলোতে কিন্তু আসলে ভিড় বাড়ছে, এবং পণ্যের মান আসলে ভালো হওয়ার কারণে ক্রেতারাও কিন্তু দাম নিয়ে তারা অভিযোগ খুব কম দেখাচ্ছেন। এবং এই ছিল আজকে আমার আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। বিএফআইও এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে অল্প কিছু সময় আগে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এবং এখন তাকে এই যে জিজ্ঞাসাবাদ কক্ষে সেখানে আসলে যে তাকে বেশ কিছু বিষয় মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এখন থেকে হয়তোবা যে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া আরও আধা ঘন্টা খানেক চলবে, এমনটাই কিন্তু দুদকের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত রাতে কিন্তু গোয়েন্দা পুলিশের একটি দল এই মাসুদ বিশ্বাসকে আটক করে তারপর কিন্তু যে তাকে মানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, তারপর অল্প কিছু সময় আগে তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়, এবং এখন আসলে যে জিজ্ঞাসাবাদ চলছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল দুদকের পক্ষ থেকে, এবং একই সঙ্গে কিন্তু যে তার স্ত্রীর বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ আনা হয়েছিল। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত 2 জানুয়ারি যে মামলাটি করা হয়েছিল সেখানে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার মতো যে অবৈধ সম্পত্তি অর্জন এবং যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির একটি যে অভিযোগ আনা হয়েছিল, যে তারই পরিপ্রেক্ষিতে তাকে গত রাতে গ্রেফতার করা হয়েছে। এটি যে গোয়েন্দা পুলিশের মাধ্যমে আসলে যে তাকে গ্রেফতার করা হয়, তারপরে কিন্তু যে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, এবং ডিবি কার্যালয়ে রাখার পরে তাকে এই দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এবং তার জিজ্ঞাসাবাদ এখন চলছে। তো জিজ্ঞাসাবাদ পর্ব শেষে হয়তো যে কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথাবার্তা হবে, তখন হয়তো যে আরও বিস্তারিত জানা যাবে যে মাসুদ বিশ্বাসকে এখন কি করা হবে এবং পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো আসলে যে কি হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবরাখবর। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে।
খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটাল হিলে কংগ্রেস ভবনের ভেতরে। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের একটি আইন বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ হওয়া ঠেকাতে 19 জানুয়ারির মধ্যে চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। গণমাধ্যম বলছে টিকটক নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিরাপত্তার অজুহাতে অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বাইডেন প্রশাসনের একটি আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল শুক্রবার খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা না ঘটলে রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। This bill therefore forces TikTok to break up. টিকটক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এমন অভিযোগে মার্কিন প্রশাসন একটি আইন করে। নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। যদিও এতে কোনো কাজ হয়নি। বহাল থাকা আইন অনুযায়ী 19 জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। আর নয়তো সেদিন থেকে যুক্তরাষ্ট্রে আর চালু থাকবে না এই ভিডিও শেয়ারিং অ্যাপ। তবে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে খুশি নন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক। I think it's bad because I really like TikTok because I'm from China and TikTok is also started from China. Honestly, it's really bad for us. I mean, American people, everybody in America is like I know small businesses that they grew up thanks to TikTok, right? And this ban is going to affect not only like small businesses but big corporations as well, politicians as well, because TikTok is like it's a big network. টিকটক নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর টিকটক নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি, কাল 2 ম্যাচ। দুপুর 1:30টায় দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে স্বাগতিক চট্টগ্রামের প্রতিপক্ষ তামিমের বরিশাল। সন্ধ্যা 6:30টায় রাজশাহী লড়বে খুলনার বিপক্ষে। ম্যাচ সামনে রেখে সকালে অনুশীলন করেছে সাউদার্ন আর্মিরা। যদিও বরিশালের অনুশীলনে ছিলেন না অধিনায়ক তামিম ইকবাল, তিনি ছাড়া দলের বাকি সবাই ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। দীর্ঘ সময় অনুশীলন করেছেন অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেটে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে টানা ম্যাচ থাকায় শনিবার বিশ্রামে ছিল চিটাগং কিংস। 6 ম্যাচে 4 জয়ে 2 দলের
ঝুলিতেই আছে সমান 8 পয়েন্ট। অন্যদিকে কাল ম্যাচ না থাকলেও অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর 2টি ম্যাচ জিতে চমক দেখালেও আবারও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ক্যাপিটালস। জয়ের মধ্যে থেকে এবার আসর শেষ করতে চায় তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অর্থবছরের মাঝামাঝি শুল্ক কর বাড়ানোয় তীব্র সমালোচনা বিএনপির। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। নির্বাচিত সরকার এলে সংকট সমাধানে আশা মির্জা ফখরুলের। উনি দেশনেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় লন্ডনে মেডিকেল টিমের বৈঠক। ছিলেন 3 দেশের বিশেষজ্ঞ চিকিৎসক। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।